নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের কাছে ফিরে ফিরে আসি। সুপ্রিম কোর্টে কবে ডেট উঠছে কি না, কবে সুপ্রিম কোর্টে বিচারপতিদের বেঞ্চ গঠন হবে। কিন্তু আজকে একটা অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম। ডিএনএ নিয়ে যারা লড়ছেন, লড়াইয়ের সম্মুখভাগ নিয়ে রয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চের সেই মানুষটি ভাস্কর ঘোষ অনাথদের জন্য একটা আশ্রম গড়ে তুলছিলেন। লিগ্যাল সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তার পেছনে প্রশাসনকে লেলিয়ে দিলেন। একটা প্রায় গড়ে ওঠা আশ্রম, অনাথ আশ্রম, আদিবাসীদের আশ্রম, আদিবাসী বাচ্চাদের গড়ে তোলার একটা আশ্রম, সেই আশ্রমটাকে জেসিপি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে রিভেঞ্জ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত নোংরা মানসিকতার একটা প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এ রাজ্যে রয়েছে। যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা অসংখ্য শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। শুনুন আজকে এই ঘটনাটা। আমি সরাসরি খবরটা পেয়ে আমি ভাস্করবাবুর সঙ্গে আসল ঘটনাটা জানার জন্য টেলিফোন করেছিলাম। কি দুর্ভাগ্যজনক বলুন। দিয়ে নিয়ে কেন লড়াই করবেন? কেন সংগ্রামী যৌথ মঞ্চ নাকের ডগায়, নবান্নের নাকের ডগায় 1000 দিন লাগাতার শহীদ মিনারের তলায় অবস্থান করবেন? কেন ডিএ নিয়ে আগামী দিনে পথে, বৃহত্তর আন্দোলনের পথে যাবেন? কেন প্রাইমারি শিক্ষকদের নিয়ে অস্থির প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন তার বকেয়া দাবিগুলো আদায় করে সরকারের কাছ থেকে ছাড়বেন? তার রিভেঞ্জ নিলেন। এই মহিলা কি সাংঘাতিক প্রতিশোধ পরায়ণ, তার আরও একটা নমুনা। আমি কোনোদিন আপনাদের কাছে অনুরোধ করি না, কিন্তু আজকে আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন। কত নোংরা মানসিকতা, একটা প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, একটা সরকার না থাকলে এই ঘটনা ঘটতে পারে। একটা বাচ্চাদের, অনাথদের আশ্রম জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে রিভেঞ্জ নিচ্ছেন। দিয়ে নিয়ে আন্দোলন করছিস, লড়াই করছিস আমার বিরুদ্ধে, আমার পৈতৃক সম্পত্তির বিরুদ্ধে। অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, মর্মবেদনার এই ঘটনা শোনার পর আমি সরাসরি যোগাযোগ করেছিলাম ভাস্কর ঘোষের সঙ্গে। তার মুখ থেকে শুনুন। ভাস্করবাবু, একটা খবর পেলাম, যে খবরটা খুব দুর্ভাগ্যজনক। সেটা হচ্ছে যে আপনি এবং আপনার স্ত্রী দুজনে মিলে একটি আশ্রমের সঙ্গে যুক্ত আছেন। সেখানে কি অনাথ আশ্রম গড়ে তোলার জন্য প্রচুর প্রচুর অর্থ লোন করে আপনারা সেই আশ্রমটাকে দাঁড় করানোর চেষ্টা করছিলেন। এবং আমি খবরও এর আগে পেয়েছিলাম। সেটা হচ্ছে বিকজ যে আপনি ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, যিনি চোখে চোখ রেখে 1000 দিনের নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনটার, ডিএ সংক্রান্ত আন্দোলনে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তারা শেষ পর্যন্ত ভাস্কর ঘোষের আশ্রমটাকে সম্ভবত বুলডোজার দিয়ে বা জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেছেন কোনো একটা কারণ দেখিয়ে। ঘটনাটা কি বলবেন একটু ভাস্করবাবু আমাদের? ঘটনাটা হচ্ছে যে এখানে যে দুর্গাপুর স্টিল টাউনশিপ আছে, সেই টাউনশিপের মধ্যে একটা কোয়ার্টার, একটা বাংলো, অফিসার বাংলো কোয়ার্টার, সেটা 99 ইয়ার্সের লিজের কোয়ার্টার। সেটা ছিল হচ্ছে রাধা গোবিন্দ পালের নামে। আচ্ছা। এবার রাধা গোবিন্দ পাল সেটাকে আশ্রম করার জন্য দেয়, এবং সেখানে প্যাটর্নি হিসেবে আশ্রমকে এবং আমাকে রাখে আর কি, এবং আমার মিসেসকে রেখে দেয়। আমরা সেটাকে পাওয়ার অফ প্যাটর্নি হিসেবে করবো। এরপর আমরা সেটাকে রিপেয়ারিং শুরু করি। আমরা কিন্তু ইলিগাল কনস্ট্রাকশন কিছু করিনি। আমরা যেহেতু ওটা অনেক পুরাতন বাড়ি, মানে ওই কোয়ার্টার গুলো হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি, বুঝতে পারছেন নিশ্চয়ই, অনেক পুরাতন। এবার সেখানে যে ছিল, কনস্ট্রাকশন ছিল, সেগুলো খুব জরাজীর্ণ হয়ে পড়েছিল। সেগুলোকে আমি একটু ভালো করে করছিলাম, কারণ এখানে মানে আমাদের যে মূল আশ্রম আছে, মানে পরমানন্দ মিশন বনগ্রাম, সেটা হচ্ছে সাতগাছিয়ার কাছে। সেখানে প্রায় 550 মতো অনাথ বাচ্চা আছে, এবং আমাদের সম্পূর্ণরূপে বিনামূল্যে পড়ানো, তারা যতদিন পড়াশোনা করেন। কিন্তু ওখানে সমস্যাটা একটাই, সেটা হচ্ছে ওখানে মাধ্যমিক পর্যন্ত আমাদের নিজস্ব স্কুল আছে, তারপরে বিভিন্ন শাখা আশ্রমে তাদেরকে ট্রান্সফার করে পড়াশোনা করানো হয় আর কি। এবার আমাদের বরাবরই যেহেতু ওই দিকেই আমাদের ন্যাক, আমরা ঠিক করেছিলাম যে আমাদের জীবনটা ওই দিকেই কাটাবো, এবং সেই অনুযায়ী আমরা মানে পার্সোনাল লোন টোন সব নিয়ে ওই আশ্রমটাকে করা হচ্ছিল। মানে দুজন মিলে প্রায় 27 লাখ টাকার মতো আমরা পার্সোনাল লোন নিয়েছি আর কি। আচ্ছা। এবার সেটা হচ্ছিল, এবার সেখানে ছাদ, মানে ওই ছাদগুলোকে রিপেয়ারিং কাজ চলছিল। পুরনো দেওয়াল কিছু করে সেই জায়গাতেই নতুন দেওয়াল তোলা হয়েছিল। এবার ওরা এসে পরে কয়েকবার বলে যায় যে কাজ বন্ধ করতে, আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম আর ওদের কথা মতোই। এবার হলো কি, গত 9ই অক্টোবর আমাকে একটা চিঠি দিয়ে জানানো হলো, এবং সেই চিঠিটার ডেট ওরা ইস্যু করছে 12ই সেপ্টেম্বর 2025 তারিখে, যে আমাকে ডাকা হচ্ছে 15ই সেপ্টেম্বর
শুনানির জন্য বিকাল 3:30টার সময় ওদের টিএ বিল্ডিং, মানে টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বিল্ডিং এ আমাকে ডাকা হচ্ছে। সেই চিঠি আমার কাছে ডেলিভারি করা হচ্ছে 9ই অক্টোবর 2025 সাল, অর্থাৎ প্রায় 1 মাস পরে, পেরিয়ে যাওয়ার পরে। এবার আমি মাঝখানে কাজ বন্ধ রেখেছিলাম। গতকালকে আমাকে একটা চিঠি দিয়ে যাওয়া হয়, এই সমস্ত কিছু মানে নথি আমার কাছে আছে। সেই চিঠিটা তারা ইস্যু করছেন 16ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর যেহেতু শুনানির জন্য আমাকে ডেকেছিল, যে এই চিঠি আমাকে পাঠানো হয়েছিল 1 মাস পরে, আমাকে বলা হচ্ছে যে আপনি যেহেতু শুনানিতে উপস্থিত থাকেননি, তাই 16ই সেপ্টেম্বর তারা চিঠি ইস্যু করে লিখছে যে 7 দিনের মধ্যে আপনি আপনার সমস্ত কনস্ট্রাকশন ভেঙে ফেলুন। এবার সেই চিঠি আমাকে ইস্যু করা হচ্ছে প্রায় 1.5 মাস পরে, অর্থাৎ 30শে অক্টোবর দুপুরবেলাতে চিঠি দিয়ে গেছে কুরিয়ারের মাধ্যমে। এবার স্বাভাবিকভাবে আমিও মাঝখানে দরখাস্ত মানে উত্তর পাঠিয়েছিলাম। ওই যে 9ই অক্টোবর আমি যে 9ই অক্টোবর আমি যে চিঠি রিসিভ করেছিলাম সেটার আমি উত্তর দিয়েছি, তার ডেলিভারি হয়েছে, সেটা সবই হয়েছে। আমি মাঝখানে ওদের সাথে দেখাও করতে গিয়েছিলাম, আমাকে মানে ইয়ে করেনি, আমাকে তারা এন্টারটেন করেননি। আমি বলেছিলাম যে আমার পাওয়ার অ্যাটর্নি আছে, তারপরে ওরা শুনতে চাইনি। যাই হোক, এবার আজকে বিকালবেলাতে 4টের পরে এসে তারা বুলডোজার নিয়ে আমার বাউন্ডারি ওয়াল পর্যন্ত গুঁড়িয়ে দিয়ে গেছে। এবং ওই জায়গাটাতে আপনাদেরকে বলে রাখি যে বিগত 2 বছরে অন্তত 7 বার চুরি হয়েছে এবং আমার ঘরের সমস্ত জিনিসপত্র লুটপাট হয়েছে, কিচ্ছু ছিল না। মানে শেষ পর্যন্ত জানলা দরজাগুলো পর্যন্ত ছাড়িয়ে নিয়ে গেছিল। ঘরের এসি থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে সমস্ত কিছু লুটপাট করেছে। এবার আমি মাথা নত করিনি। মাঝখানে আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু বলা হয়েছে যে সরকারের সাথে আপোষ করে নিলে সব মিটে যাবে। আমি সেটা রাজি হয়নি বলে হয়তো এই পরিণতি হলো। যাই হোক, বহু টাকা ক্ষতি হয়েছে। আমার ওখানে বসানোর জন্য মার্বেল রাখা ছিল, সেই মার্বেলগুলো প্রায় 7 লাখ টাকা মূল্যের মার্বেল ছিল, সেগুলোকে সব মানে ভেঙে চুরিয়ে দিয়ে গেছে বুলডোজার নিয়ে এসে। মানে আমি মানে দমছি না, একটা কথা বলে রেখে, এবং সরকারের কাছে ওটা খবর আছে যে এই যে বিএলওরা ভালো করে কাজ করার প্রস্তুতি নিচ্ছে, তাদের একটা বড় সাপোর্ট হচ্ছে যে আমরা যেহেতু আছি, আমরা অলরেডি হেল্প ডেস্ক খুলেছি, তারা জানে যে বিএলওদের অসুবিধা হলে পরে আমরা থাকবো পাশে। যেসব অনিচ্ছুক বিএলও একদম জেনুইন কজের জন্য যাদের ডিউটি নেয়নি, তাদের পাশেও আমরা ছিলাম বলে তাদের মোটামুটি সকলেরই ডিউটি প্রায় কেটে গেছে। এই খবরগুলো সরকারের কাছে যাচ্ছে যে বিএলওরা তো সাহস পাচ্ছে কি করে। সেখানে দেখছি যে সংগ্রামী যৌথ মঞ্চ আছে, উস্তি আছে, এদের জন্যই এই সাহসটা হচ্ছে এদের, যে সরকারের দাবরানিতে ওরা কাজ করছে না। তারই প্রতিহিংসা নিচ্ছে। এবং সামনে ধরুন ডিএ মামলা রায় বেরোবে, আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। টেট মামলাতেও আমরা ধরুন আগে গিয়ে পরে মানে টেটের ব্যাপারেও যাতে সরকার অসুবিধায় ফেলতে না পারে শিক্ষক শিক্ষিকাদেরকে, সেই জন্য আমরা আগে সুমোটো মামলা করেছি। এই সমস্ত কিছু নিয়ে যখন দেশে জব্দ করতে পারছে, তখন এই রাস্তাটা নিয়েছে, অসুবিধা কিছু নেই। কষ্টের পয়সা তো একটু খারাপ লাগা আছে আর কি। এবং আমি কাজটা আমার জন্য করতেও যাইনি, এখানে কিছু হয়তো আদিবাসী বাচ্চা ফাচ্চাকে নিয়ে এসে আমি মানুষ করতাম আর কি। এবং সেটা আমার নিজের খরচাতেই করতাম আমি। সেটা হয়তো মানে অপূর্ণ থাকবে না, পূর্ণ তো অবশ্যই হবে, কিন্তু দেরি হলো আর কি। এবং আর্থিক একটা বড় মানে বোঝা চেপে গেল। ঠিক। মনোবল শক্ত রাখুন ভাস্করবাবু, পাশে আছি অবশ্যই। এই লড়াই থামার লড়াই নয়। আপনি অনেক মানে কৃচ্ছ সাধন করছেন, অনেক কষ্ট আপনারা পাচ্ছেন। আমি তো বারবার দেখছি সুবীর সাহা থেকে সুদীপ চন্দ্র, সেখান থেকে শেষ পর্যন্ত ভাস্কর ঘোষ, আপনার উপর অনেক ভুয়ো কেস মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন দিয়েছেন, সেগুলো আমরা জানি সমস্ত ঘটনা। এবং আজকে এমনও ঘটনা ঘটেছে, আমার মিসেস তাকে শারীরিকভাবে হ্যাকেলও করেছে ডিএসপির 2 অফিসার। এবং মানে যাই হোক আর কি, মানে এই সব চলছে। ঠিক আছে, পাশে আছি ভাস্করবাবু, এই লড়াইয়ে ধন্যবাদ। পাশে আছি। ধন্যবাদ।